আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, ইসির অনুরোধে স্থগিত করা হলো উত্তরাঞ্চল সফর। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। প্রার্থিতা ফিরে পেতে আপিলের নিষ্পত্তি শুরু হবে আজ থেকে। 5 দিনে ইসিতে জমা পড়েছে 645টি আবেদন। নির্বাচন কমিশনে নিবন্ধিত 60টি দলের মধ্যে অংশ নিচ্ছে না 9 দল। সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থীর সংকটে বড় দলের বিকল্প গড়ে উঠছে না, অভিমত বিশ্লেষকদের। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। ব্যাটারি চালিত রিকশা যেন রাজধানীর গলার কাটা। বুয়েটের উদ্ভাবিত ই রিকশায় পরিত্রাণ দেখছেন অনেকে। যাত্রী নিরাপত্তায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। ইজি বাইক যেটা ছিল সেটাকেই বরং আমরা মডার্নাইজেশন করেছিলাম, যাতে ওইটা একটু সেফার হয়, আর কি মোর এফিশিয়েন্ট হতে পারে, ব্রেকিং সিস্টেমটা আরো সেফার এবং এফেক্টিভ হতে পারে, সেগুলো আমরা করেছি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর নিয়মে বড় পরিবর্তন। নগদ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি 1% ট্যাক্স। ডিজিটাল মাধ্যমে মিলবে ছাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হয়। বিএনপি মহাসচিব জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যান করা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে মহাসচিব জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন তার ছেলে ও তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিদেশে থেকেই দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। 17 বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। তারেক রহমান দেশে ফেরার 5 দিন পর 30 ডিসেম্বর ইন্তেকাল করেন মা খালেদা জিয়া। তার মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের পদটি শূন্য হয়ে পড়ে। দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের শূন্য পদে দায়িত্বপ্রাপ্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব অপেক্ষার অবসান ঘটে শুক্রবার রাতে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তারেক রহমানকে। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। বৈঠকে 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। 1988 সালে প্রাথমিক সদস্য পদ আর 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। 2009 সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
ইসিতে 5 দিন ব্যাপী কার্যক্রম শেষে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 645। শুক্রবার শেষ দিনে ছিল প্রার্থীদের আপিলের হিড়িক। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একাধিক আপিল জমা পড়েছে। এদিন আব্দুল আওয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল হয়েছে। প্রার্থীদের অনেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপত্তি আছে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার বিদ্যমান কয়েকটি বিধান নিয়েও। আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তি কার্যক্রম। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনটি ছিল সকাল থেকেই কর্মব্যস্ততায় ভরা। আবেদনকারীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। 10টি অঞ্চলভিত্তিক বুথে প্রার্থিতা ফিরে পেতে আবেদনকারীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ইসলামী দলগুলোর প্রতি আমি দেখলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তাগুলোর যারা আছেন তাদের প্রতি কোনো দৃষ্টি নাই। রিটার্নিং অফিসার থেকে শুরু করে সবাই আমাদের সাথে পক্ষপাতিত্ব করছে। ছোট ছোট দলদেরকে মনে হচ্ছে বেশি ঘায়ল করতেছে তারা। ভুল সংশোধনের সুযোগ থাকায় সন্তুষ্ট অনেকে, তবে অধিকাংশ নির্বাচন কমিশনের নিবন্ধিত 60টি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না 9টি দল। আবার অংশগ্রহণকারীদের মধ্যে 29টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে 1 থেকে সর্বোচ্চ 20টি আসনে, আর 100 আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র 5টি দল। যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দল। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থীর সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি করে উঠছে না বলেও মনে করেন তারা। লাভলি বিথির রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত 3 জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক। অংশগ্রহণমূলক ছিল না 2014 ও 24 নির্বাচন। এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি, জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। 18 সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে নেই জাসদ ছাড়া 14 দলের শরিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত 60টি দলের মধ্যে ভোটের মাঠে নেই 9টি দল। নতুন পুরনো 23টি দলের প্রার্থীর সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। বিএনপি 331টি, জামায়াতে ইসলামী 276টি, জাতীয় পার্টি 224টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে প্রার্থী দিয়েছে। 100 আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ। তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল। মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। তারপরে অনেকে নাম ফুটানোর জন্য করে, অনেকে জাস্ট একটা খেলা হিসাবে নেয় এটাকে। অ্যাটলিস্ট পারেন ঢাকায় এখন কত ধরনের রিক্সা চলে? কোনোটা পায়ে চালিত তো কোনোটা ব্যাটারিতে। এর কোনোটি পরিচিত টেসলা নামে, আবার কোনোটির নাম অটো বা ইজি বাইক। সাম্প্রতিককালে এসব রিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যেগুলো নেই কোনো ধরনের নিবন্ধন। নিরাপত্তাহীন এসব রিকশার থেকে মুক্তির উপায় কি? উপায় হিসেবে ই রিকশার উদ্ভাবন করেছেন বুয়েটের শিক্ষকদের একটি দল। ই রিকশার আদ্যোপান্ত জানাচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু।